দেখো, আজকে হচ্ছে তোমাদের ইন্টিগ্রেশন বা যোগজীকরণের ফার্স্ট লেকচার। এখন এই ইন্টিগ্রেশন করতে, তাও ভালোভাবে করতে গেলে আমাদের তাও 12 থেকে 13টা লেকচার লাগবেই, বুঝছো? মানে খুব ভালোভাবে করতে গেলে, অর্থাৎ ধরো তোমাদের পুরোপুরি কমন পড়ে যাবে, এরকম যেটাই দিবে সেটাই কমন। এটা করতে গেলে আমাদের তাও 12 থেকে 13টা লেকচার লাগবে, বুঝছো? এখন ইন্টিগ্রেশন করার আগে আমাদের অবশ্যই ভালো নলেজ থাকতে হবে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন ছাড়া কিন্তু ইন্টিগ্রেশন করা মানে বৃথা বৃথা চেষ্টা। আমাদের অবশ্যই ডিফারেন্সিয়েশনের ভালো একটা নলেজ নিয়ে ইন্টিগ্রেশন শুরু করতে হয়। তো ঠিক আছে, ইন্টিগ্রেশনের কাজটা আমাদের কোথায় দেখো, ইন্টিগ্রেশন কি এটা আমরা একটু বুঝি। দেখো, ধরো এটা একটা লাঠি, এটা একটা লাঠি। তো এই লাঠিকে তুমি অতি ক্ষুদ্র ভাগে বিভক্ত করলাম, অর্থাৎ খণ্ড খণ্ড করলাম। প্রত্যেকটা সমান খণ্ডের অনেকগুলো খণ্ডে বিভক্ত করলাম। ধরো এই লাঠিকে তুমি 1000 ভাগে বিভক্ত করছো, 1000টা খণ্ড করছো, এবং দেখা গেল প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য, প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য ধরে নিলাম dx পরিমাণ। এরকম প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য ধরো dx পরিমাণ, এরকম ধরো 1000টা খণ্ড করছি। তাহলে পুরা একটা লাঠিকে আমি কি করছি, 1000টা খণ্ডে বিভক্ত করছি। তো এটাকে কি করা হলো দেখো তো, বিভক্ত করা হইলো না। একটা পুরো লাঠিকে আমি খণ্ড খণ্ড করে বা বিভক্ত করে 1000টি খণ্ডে পরিণত করলাম। তাহলে এটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এটাকে কি বলা হচ্ছে? ডিফারেন্সিয়েশন। অর্থাৎ বড় একটা কোনো জিনিসকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করা, এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। তাহলে এটা ছিল আমাদের ডিফারেন্সিয়েশনের অংশ, যেখানে আমরা কি করতাম, বড় কোনো জিনিসকে আমরা খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করতাম। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখন ধরো তুমি এই dx পরিমাণ, অর্থাৎ dx এর সংখ্যা ছিল ধরো 1000টি। বড় একটা লাঠিকে তুমি 1000টি dx পরিমাণ খণ্ডে বিভক্ত করছো। পরবর্তীতে কি করলা, ওই 1000টি খণ্ডকে আবার যুক্ত করলা। তাহলে তুমি যদি আবার যুক্ত করো 1000টা খণ্ডকে, তাহলে কি আগের মতো সম্পূর্ণ লাঠিটা পাবা না? তখন কিন্তু আবার পুরো লাঠিটাই পাওয়া যাবে। কথা কি বুঝছো কিনা? এখানে ডিফারেন্সিয়েশন হচ্ছে বড় একটা খণ্ডকে আমরা কি করলাম, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলাম। আর ইন্টিগ্রেশনের সময় আমরা কি করতেছি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে বড় একটা অংশে রূপদান করতেছি। এই যে 1000টা ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স ছিল, তো সবগুলো ডিএক্স কে যদি আমরা 1000টা ডিএক্স কে যদি একত্রিত করি, তাহলে আবার আগের মতো খণ্ড পুরো একটা লাঠি পেয়ে গেলাম। এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন, অর্থাৎ ইন্টিগ্রেট করা। ইন্টিগ্রেট করা মানে কি, জোগাড় করা, সবগুলো সম্মিলিত করা, বুঝছো? এটা হলো ইন্টিগ্রেশন, বুঝছো? এই হলো বিষয়। এখন এটা আমাদের লাগবে কোথায় দেখো, ক্ষেত্রফল। ক্ষেত্রফল এটা দুই রকমের ক্ষেত্রফল হয়। একটা হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্রফল, আর আরেকটা হলো অনির্দিষ্ট ক্ষেত্রফল, মানে শেপের উপর ভিত্তি করে। দেখো, নির্দিষ্ট আর এটা হচ্ছে অনির্দিষ্ট। ক্ষেত্রফল এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হলো অনির্দিষ্ট। তো নির্দিষ্ট এটাকে আমরা বলতেছি রেগুলার। আর দেখো অনির্দিষ্ট এটাকে আমরা বলতেছি ইরেগুলার। ইরেগুলার। তো এই যে নির্দিষ্ট দেখতেছো রেগুলার, এই ধরনের ক্ষেত্রফল কোনগুলো হতে পারে? ধরো এই যে একটা ত্রিভুজ, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তের ক্ষেত্রফল, আবার এটা বর্গ, এটা বর্গই হয়ে গেছে, আয়ত আকাই এভাবে
আয়তের ক্ষেত্রফল। এগুলো হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্রফলের উদাহরণ যার সূত্র তোমার জানা থাকে। আচ্ছা দেখি বলো তো, এই যে এই শেপ যদি থাকে, এইগুলো শেপ যদি থাকে, তাহলে তুমি তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা না? অবশ্যই তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা, কারণ তুমি এর সূত্রগুলো জানো। যেমন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 a স্কোয়ার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আবার এই যে বর্গ, এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে a স্কোয়ার। আবার আয়ত, এর সূত্র কি হবে? এ বি। এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ। অর্থাৎ রেগুলার শেপের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সূত্র আছে, সেজন্য আমরা রেগুলার শেপের জন্য আমাদের ইন্টিগ্রেশন প্রয়োজন হয় না, আমরা জাস্ট সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কিন্তু ধরো অনির্দিষ্টর বেলায় কি হবে? অনির্দিষ্টর ক্ষেত্রে আসি। দেখো অনির্দিষ্টর ক্ষেত্রে কি হবে? ধরো এগুলো তো তুলে নিছো, এগুলো তুলে নাও, যা তুলতেছে এগুলো সব তুলে নিবা। দেখো অনির্দিষ্টর বেলায় কি হবে, এটা একটু সামনের দিকে আগাই। আচ্ছা আমাকে বলতে পারবা এর ক্ষেত্রফল কত হবে? বলা সম্ভব? এটা বর্গ না আয়ত না ট্রাপিজিয়াম না ত্রিভুজ না চতুর্ভুজ, কোনো কিছুই কিন্তু না। দেখো তো কোনো শেপের ভিতরে পড়ে এটা? রেগুলার কোনো শেপের ভিতরে পড়ে? রেগুলার শেপ বলতে আমরা কি বুঝি? রেগুলার শেপ বলতে আমরা বুঝি সেইগুলাই যেগুলোর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সূত্র আছে, যেমন হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গ, আয়ত, ট্রাপিজিয়াম, তাই না, সামান্তরিক। এইটা এই রেগুলার শেপের ভিতরে পড়তেছে কিনা? পড়তেছে না কিন্তু। এটা একটা ইরেগুলার শেপ, এটা কিন্তু একটা ইরেগুলার শেপ। তো ইরেগুলার শেপ যদি থাকে তাহলে তার ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? দেখো তখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, এই যে পুরো একটা বক্ররেখা আছে, এই পুরো বক্ররেখাকে আমরা খুব ক্ষুদ্র অংশে ভাগ করব, অর্থাৎ পুরো এরিয়াটাকে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব। তো সেই ক্ষুদ্র অংশকে আমরা কি বলি? ডিএক্স। যখন লাঠিটা ভাঙছিলাম বলছিলাম না যে খুবই ক্ষুদ্র অংশে ভাগ করব, সেই খুবই ক্ষুদ্র অংশ হচ্ছে ডিএক্স। তাহলে আমরা এটাকে কি করব? এটাকে খুবই ক্ষুদ্র অংশে ভাগ করব, এইভাবে, 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 এইভাবে। দেখো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতেছি। পুরো এরিয়াটাকে আমরা ডিএক্স পরিমাণ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব। সবগুলোর এখানে দেখো সবগুলো এরিয়ার, অর্থাৎ ভাগ করছি যেগুলা, সবগুলো ভাগের কিন্তু পরিমাণ কত? দৈর্ঘ্য কত? ডিএক্স, ডিএক্স পরিমাণ। এই যে এতটুকু হচ্ছে আমাদের ডিএক্স, এই যে এতটুকু, এতটুকু হলো ডিএক্স। আচ্ছা এখন তুমি দেখো এরিয়াটা তুমি যত দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য তুমি যত ক্ষুদ্র ক্ষুদ্র করবা, অর্থাৎ এই পুরাটাকে তুমি যত ক্ষুদ্র ক্ষুদ্র করবা, দেখো তো তখন এই যে এটার সমান্তরাল হয়ে যাবে না? খুবই ক্ষুদ্র হলে, যদি অনেক ক্ষুদ্র হয় তখন এটার সমান্তরাল হয়ে যাবে না? মানে ধরো এটা কিরকম থাকবে তখন, জাস্ট একটু দেখাই। এটা তখন হয়ে যাবে এই টাইপের, এই টাইপের হয়ে যাবে। খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র মানে এই যে এখানে যে দৈর্ঘ্যটা আছে এটার সাথে এটা সমান্তরাল হয়ে যাবে তুমি যখন খুবই ক্ষুদ্র আকারে কেটে নিবা, বুঝছো? তাহলে এটা এবং এটা যদি সমান্তরাল হয়, এটা যদি ডিএক্স ডিএক্স হয়, অবশ্যই এটাও ডিএক্স, সমান্তরাল যেহেতু। উপরের যে এই অংশটা, এই অংশটা, এটাও ডিএক্স। আচ্ছা এখন আমি ধরে নিলাম এই যে প্রস্থ, এইটার জন্য, এই এতটুকু এরিয়ার জন্য, দেখো এই যে এতটুকু এরিয়া, ডিএক্স এর এতটুকু এরিয়ার জন্য আমি প্রস্থ ধরে নিলাম y1।
y1 প্রস্থ ধরে নিলাম। আবার তুমি দেখতেইছো এইটা dx, এর পরবর্তী যেটা হবে সেটাও কিন্তু dx হবে, কারণ আমি বলছিলাম যে আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিছি এবং প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে dx। তাহলে এই যে এর পরেরটা দেখতেছো এটাও হবে dx, কিন্তু এর প্রস্থ কিন্তু সমান হবে না। প্রস্থ কি y1 এর সমান হবে? না, প্রস্থ কিন্তু এই যে দেখো উপরে নিচে আছে, আমি এটা কিন্তু বক্ররেখা হিসেবে দিছি। তার মানে এখান থেকে অর্থাৎ ভূমি থেকে এই বক্ররেখার যে উচ্চতা, যেটাকে y1 দ্বারা প্রকাশ করছিলাম, পরবর্তী ক্ষেত্রফলের এরিয়ার জন্য এর এটা কিন্তু এই প্রস্থটা কিন্তু y1 হবে না, এটা অন্যটা হবে। তো এর প্রস্থটা আমি ধরে নিলাম এটার জন্য, পরবর্তী এরিয়ার জন্য প্রস্থটা আমি ধরে নিলাম y2, এটার জন্য প্রস্থ হচ্ছে y2। তাহলে দেখো দৈর্ঘ্য ঠিক থাকতেছে, বাট আমাদের কি হচ্ছে, প্রস্থটা চেঞ্জ হচ্ছে। দৈর্ঘ্য সবসময় কি dx, বাট প্রস্থ একবার হচ্ছে y1, এরপরেরটা y2, তারপরেরটা ধরো y3 হবে, তারপরেরটা y4 হবে, এভাবে চলতেই থাকবে। এখন দেখো এখানে dx দৈর্ঘ্যের সাথে এটা সমান্তরাল, এবং তাহলে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। এখান থেকে কি আমরা এই ইরেগুলার শেপকে খুব ক্ষুদ্র অংশে ভাগ করার পরে এই খুব ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না? এটা কি একটা আয়ত শেপ হয়ে গেছে না? দেখো তো, যার দৈর্ঘ্য হচ্ছে dx, প্রস্থ হচ্ছে y1। আয়তের ক্ষেত্রফল কি জানি আমরা? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ y1 ইন্টু dx, তাই না? তাহলে এইটার ক্ষেত্রফল আমরা পাইলাম, এই যে ছোট অংশ এটার ক্ষেত্রফল আমরা পাইলাম। আবার পরের যে এরিয়া আছে সেই পরের এরিয়ার প্রস্থ আমরা জানি y2, আর দৈর্ঘ্য কত? dx পরিমাণ। তাহলে পরের এরিয়ার জন্য দেখো পরের যে খণ্ড আছে সেই পরের খণ্ডের ক্ষেত্রফল হবে y2 ইন্টু dx। তারপরের যে খণ্ড আছে তার ক্ষেত্রফল হবে কত? y3 ইন্টু dx। তারপরেরটা হবে y4 ইন্টু dx। এইভাবে যতগুলো খণ্ড আছে সবগুলো খণ্ডের ক্ষেত্রফল বের করে যদি আমি যোগ করে দিই, তাহলে পুরাটার ক্ষেত্রফল পাবো না আমি? ধরো এখানে এই এরিয়াতে, পুরাটা এরিয়াতে 1000টা খণ্ড সম্ভব। এখন আমি 1000টা খণ্ডের আলাদা আলাদা করে 1000টা খণ্ডের আলাদা আলাদা করে কি করব? ক্ষেত্রফল নির্ণয় করব। তারপরে সবগুলো ক্ষেত্রফল যদি আমি যোগ করে দেই, তাহলে পুরাটার ক্ষেত্রফল পাবো না। এখানে আমাদের কাজ করবে ইন্টিগ্রেশন। তাহলে দেখো এখানে আমরা ক্ষেত্রফল কিভাবে লিখতে পারি? ক্ষেত্রফল সমান সমান y1 dx প্লাস y2 dx প্লাস y3 dx প্লাস ডট 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 yn dx, yn dx। আমি তো জানি না কয়টা খণ্ড হবে, ধরলাম n পর্যন্ত খণ্ড যাবে, n খণ্ড পর্যন্ত যাবে ধরে নিলাম। এখন আসো, এই যে যোগের ক্ষেত্রে আমাদের কাজ করে একটা টার্ম, সেটা হচ্ছে সামেশন। সামেশন বুঝছো? তো সামেশন চিহ্নকে আমরা কিভাবে দেই? এই যে সামেশন, সামেশন অফ, এটাকে আমরা লিখতে পারি yi dx, যেখানে i শুরু হয়েছে কোথা থেকে? 1 থেকে, এবং i শেষ হয়েছে কোন পর্যন্ত? n পর্যন্ত। না দেখো তো, i শুরু হয়েছে 1 থেকে, অর্থাৎ একবার হবে y1 dx প্লাস y এর জায়গায় 1 থেকে শুরু হয়েছে, তার মানে এরপরে কি হবে? 2 y2 dx হবে প্লাস y3 dx, এই পর্যন্ত। মানে এইভাবে হতে হতে কোন পর্যন্ত যাবে? n পর্যন্ত। এই পর্যন্ত যেতে যেতে শেষে হবে yn dx। বুঝছো? এই হলো বিষয়। তো দেখো সামেশনের প্রথম অক্ষর কি দেখো তো? এস না? সামেশনের প্রথম অক্ষর হচ্ছে এস। এখন এই এস এর এক মাথা এখানে, এক মাথা এখানে। তো তুমি যদি উপরের মাথাকে উপরের দিকে টান দাও, নিচের মাথাকে নিচের দিকে টান দাও, তাহলে এটা হয়ে যায় এই রকম। এটাকে বলা হয় ইন্টিগ্রাল সাইন। এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন। এটা কই থেকে আসছে? তার মানে দেখো তো, এটা সামেশন থেকে আসছে না? সামেশন থেকে আসছে। তো এই যে সামেশন, এইটার এস এর উপরের একটা অংশকে তুমি যদি উপরের দিকে টান দাও, নিচের অংশকে তুমি যদি নিচের দিকে টান দাও, তাহলে এই রকম একটা সিম্বল দেখা যায়, যাকে বলা হয় ইন্টিগ্রাল সাইন। এটা হলো কি তাহলে? ইন্টিগ্রাল সাইন। বুঝছো?
এখন আসো, তার মানে সামেশন হিসেবে এটাকে লেখা যায়। তো সামেশন এটার পরিবর্তে চলে আসছে কি আমাদের এখন ইন্টিগ্রেশন। সামেশনের পরিবর্তে চলে আসছে আমাদের ইন্টিগ্রেশন। দেখো ইন্টিগ্রেশন আসলো, তো এই ইন্টিগ্রেশন অবশ্যই এই দুইটা লিমিটের ভিতরে হবে। দেখো প্রথম অংশকে যদি আমরা এক্স আই দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এই দৈর্ঘ্যকে আমরা সীমাবদ্ধ করে ফেলবো এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত। ধরো এই যে পুরাটা ছিল আমাদের, এই পুরো বক্ররেখা ছিল, এই পুরো বক্ররেখাকে আমরা একটা লিমিটের ভিতরে নিয়ে আসবো, একটা সীমার ভিতরে নিয়ে আসবো। তো দেখা যাচ্ছে এটা এক্স অক্ষে এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত, বুঝছো? তখন এই যে সামেশন চিহ্ন এটা উঠে গিয়ে এটা চলে আসবে এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত ইন্টিগ্রেশন হবে কিসের? ওয়াই ডিএক্স এর, বুঝছো? অর্থাৎ এই যে ওয়াই হচ্ছে এই বক্ররেখার যে কোনো একটা ফাংশন, ওয়াই সমান সমান এফ অফ এক্স। তো তুমি কি করবা? এই ফাংশনকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা। তাহলে ইন্টিগ্রেশন করবা, তোমার তো লিমিট ঠিক নাই, তুমি ইন্টিগ্রেশন করবা ঠিক আছে, কোন লিমিটের ভিতরে ইন্টিগ্রেশন করবা? আমি তো জানি না যে এই বক্ররেখা কোথায় থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত আছে, তাই না? তো এটার জন্য ফিক্স করে দেয় আমাদের কোন বিষয়? এই যে লিমিট কি ফিক্স করে? লিমিট এই পুরো একটা বক্ররেখাকে সীমাবদ্ধ করে ফেলে। অর্থাৎ এই এক্স আই এবং এক্স এফ দ্বারা বোঝানো হয় যে এই যে বক্ররেখা এটা এক্স আই এবং এক্স এফ এর মাঝেই আছে, বুঝছো? তাহলে আমরা যদি এই ফাংশনকে ডিএক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, এই এক্স আই এবং এক্স এফ দ্বারা বোঝানো হবে যে এই বক্ররেখাকে এক্স আই এবং এক্স এফ লিমিটের ভিতরে ইন্টিগ্রেশন করা হয়েছে, বুঝছো? আচ্ছা, তো মেইনলি আমাদের ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে এখানে ইরেগুলার শেপ যেগুলো আছে, অর্থাৎ যেগুলো ধরো আমরা সূত্রের সাহায্যে কি করতে পারি না, ক্ষেত্রফল বের করতে পারি না, সেই সকল শেপগুলোকে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ব্যবহার করতে পারি, বুঝছো? এই হলো বিষয়। এখন আসো, তাহলে ইন্টিগ্রেশনের সবচেয়ে বেশি ব্যবহার কোথায়? ইরেগুলার শেপের ক্ষেত্রফল নির্ণয়। ইরেগুলার শেপের ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, এখন আসো, ধরো এফ অফ এক্স এটাকে ডিফারেন্সিয়েশন করে তুমি পাইছো এফ অফ ছোট হাতের এফ অফ এক্স। এই যে এফ অফ এক্স একটা ফাংশন, যাকে ডিফারেন্সিয়েশন করার ফলে তুমি পাইছো ছোট হাতের এফ অফ এক্স, অর্থাৎ এটাকে ডিফারেন্সিয়েশন করে তুমি পাইছো ছোট হাতের এফ অফ এক্স। ডিফারেন্সিয়েশন ইজ দ্য অপোজিট প্রসেস অফ ইন্টিগ্রেশন, অথবা বলা যায় ইন্টিগ্রেশন ইজ দ্য অপোজিট প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, একে অপরের উল্টা। অর্থাৎ এই ফাংশনকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করে এই ফাংশন পাও, তাহলে তুমি বুঝতেইছো এই ফাংশনকে ইন্টিগ্রেশন করার মাধ্যমে তুমি আগের ফাংশনটা পাবা। কথা কি বুঝছো? ইন্টিগ্রেশন অর্থাৎ একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করার ফলে যদি অন্য একটা ফাংশন পাওয়া যায়, সেই অন্য একটা ফাংশনকে তুমি যদি আবার ইন্টিগ্রেশন করো, তাহলে তুমি আবার আগের ফাংশনটা ফেরত পাবা, বুঝছো? এই হলো বিষয়। মানে এটা হচ্ছে এরকম, ধরো তুমি ধান থেকে চাল পাইছো, আবার চাল থেকে ধান পাইছো। কথা কি বুঝছো? এটা হচ্ছে এরকম, জাস্ট লাইক দ্যাট। যদি কোনোদিন পাইতা আর কি, ধান থেকে তো চাল পাওয়া সম্ভব না, যদি কোনোদিন পাইতা, ধরো এমন একটা মেশিন আছে, সেই মেশিনের একদিকে যদি ধান দাও অন্যদিকে চাল পাওয়া যায়, আবার চাল দিলে আবার ধান ফেরত পাওয়া যায়। এটা হচ্ছে তার মানে ইন্টিগ্রেশনের মেশিন, বুঝছো? ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মেশিন, অর্থাৎ ক্যালকুলাসের মেশিন। তাহলে একসাথে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনকে বলা হয় ক্যালকুলাস, বুঝছো? এই যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনকে একসাথে বলা হবে ক্যালকুলাস, ঠিক আছে?
কারণ যেহেতু বললাম যে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করার ফলে যদি অন্য একটা ফাংশন পাওয়া যায়, সে অন্য একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করার ফলে আবার পূর্ববর্তী ফাংশন ফেরত পাওয়া যাচ্ছে। তাহলে আমরা সেই প্রসেসেই আগাবো। কোন প্রসেসে? ডিফারেন্সিয়েশনের যে কাজগুলো করছিলাম আমি, সেইগুলোর জাস্ট অপোজিট করে ফেলবো। ডিফারেন্সিয়েশনের সূত্র থেকে আমরা ইন্টিগ্রেশনের সূত্র দাঁড় করাবো। কোনো সূত্র মুখস্থ করবো না, সবগুলোই ডিফারেন্সিয়েশনের সূত্র থেকে দাঁড় করাবো। কথা কি বুঝছো? তার মানে আমাদের খাটাখাটনি কম। তাহলে করা যাক। দেখো, ধরো ddx অফ 2x plus 5, ddx অফ 2x plus 5 সমান সমান কত হবে বলো? কত? ddx অফ 2x plus 5 মানে কত? এই আল্লাহ, যদি ডিফারেন্সিয়েশন যদি শেষ করার পরে যদি এগুলো বলো তাহলে খুব মুশকিল। কিন্তু ddx অফ 2x plus 5, 2x করলে কি আসে? 2 আসে না? x করলে তো 1। এগুলো হলো ddx অফ 2x, তাহলে 2 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ddx অফ x মানে কত? 1 না? তাহলে ddx অফ 2x plus 5, এটাকে 2x কে করলে আসে 2, 5 কে করলে আসে 0, তাহলে অ্যান্সার আসবে কত? 2। তাহলে এখানে আমি করলাম ডিফারেন্সিয়েশন। এখন কথা হচ্ছে, দেখো ddx অফ 2x plus 5 কে করলে আমাদের অ্যান্সার আসতেছে 2। তাহলে 2 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এবার এটা ফেরত পাবো না। আমি বলছি তো যে ডিফারেন্সিয়েশন উল্টা প্রসেসই হচ্ছে ইন্টিগ্রেশন। অর্থাৎ 2x plus 5 কে ডিফারেন্সিয়েশন করে যদি 2 পাই, তাহলে অবশ্যই 2 কে ইন্টিগ্রেশন করে আবার 2x plus 5 পাবো। তাহলে ইন্টিগ্রেশন অফ 2, সেটা কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে? অবশ্যই dx এর সাপেক্ষে। দেখো তো এটা x এর ফাংশন না, সবগুলাতে x আছে না? তাহলে এই জন্য আমরা এটাকে লিখবো ইন্টিগ্রেশন অফ 2 dx। ইন্টিগ্রেশন 2 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আবার কি পাচ্ছি? আগেরটাই ফেরত পাচ্ছি, 2x plus 5 পাবো। এখন ধরো ddx অফ 2x minus 3, আমাকে বলো কত হবে? কত হবে? 2 হবে, কারণ ddx অফ 2x মানে 2, 3 কে করলে তো 0 আসে। তাহলে ddx অফ 2x minus 3 সেটা হচ্ছে 2। এখন আমাকে বলো তো ইন্টিগ্রেশন অফ 2 dx সেইটা কত হবে? মানে এই ফাংশনকে ডিফারেন্সিয়েশন করার ফলে আমি পাইলাম 2, 2 কে ইন্টিগ্রেশন করার ফলে আবার আগেরটা পাবো না, 2x minus 3 পাবো, 2x minus 3 পাবো। এখন আসো ddx অফ 2x কত আসবে? 2 আসবে। ইন্টিগ্রেশন অফ 2x 2 যদি করি তাহলে এখানে কত আসবে? 2x আসবে না? 2x কে ডিফারেন্সিয়েশন করে পাইছি 2, তাহলে 2 কে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে পাবো 2x, তাহলে 2x পাবো। আচ্ছা, এখানে দেখো তো 2 কে একবার ইন্টিগ্রেশন করে আমি পাচ্ছি 2x plus 5, 2 কে একবার ইন্টিগ্রেশন করে পাচ্ছি 2x minus 3, এই যে 2 কে আমি একবার ইন্টিগ্রেশন করে পাচ্ছি 2x। কথা কি বুঝছো? এই তিনটা কিন্তু সমানই। তোমাকে যদি বলা হয় ধরো এগুলো কিছুই নাই, এগুলো কিছু নাই, তোমাকে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ 2 dx, তাহলে তুমি একবার লিখবা 2x plus 5। তো তুমি কিভাবে জানবা যে ওখানে প্লাস 5 আছে না মাইনাস 3 আছে না কিছুই নাই? কিভাবে জানবা, তাই না? তাহলে এই যে 5, 3 এবং ধরো এখানে কিছু নাই মানে 0 আছে, অর্থাৎ আমাদের দেখো 2x টা কিন্তু ঠিকই আছে, জাস্ট চেঞ্জ হচ্ছে কোথায়? এই যে 2x প্লাস এই যে ধ্রুবক মান, এই ধ্রুবক মানগুলো চেঞ্জ হচ্ছে না? একবার দেখলাম +5, একবার দেখলাম -3, একবার দেখলাম 0। এই জন্যই আমরা এটাকে লিখি 2x plus c, বুঝছো? ইন্টিগ্রেশন অফ 2 dx, এটা কি হবে তাহলে? 2x plus c, c মানে কি? কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট, এই যে দেখো 5, 3 বা 5 -3 0, এইগুলোকে একত্রে আমরা বলতেছি কনস্ট্যান্ট, বুঝছো? কারণ আমি তো জানি না যে +5 হবে না -3 হবে না 0 হবে। তোমাকে যদি এইভাবে দেওয়া হয় তো তুমি ইন্টিগ্রেশন অফ 2 dx এটা সমান 2x plus 5 হবে, এটা কিভাবে জানবা? এটা তো জানার কোনো উপায় নাই, কারণ এখানে দেখতেছি 2x minus 3, আবার এখানে দেখতেছি 2x plus 0,
কত হবে সেটা তো জানি না, এই জন্য আমরা কি করি, এটাকে লিখি ইন্টিগ্রেশন অফ 2dx সমান সমান 2x প্লাস এই যে ধ্রুবকগুলো সবগুলোকে একত্রে লিখি c। বুঝছো? তাহলে ইন্টিগ্রেশন অফ 2dx এটা মানে হলো 2x প্লাস, বুঝছো? ইন্টিগ্রেশন অফ 2dx এটা মানে হলো 2x প্লাস c। অর্থাৎ কোন একটা ফাংশনকে তুমি যদি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করার পরে ধ্রুবক হিসেবে আমাদের এই প্লাস সিটা লিখতে হবে। এটা না লিখলে কিন্তু 1 নাম্বার কাটা দিবে। বুঝছো? যে কোনো ফাংশনকে ইন্টিগ্রেশন করার পরে তুমি যখন ইন্টিগ্রেশন করে ফেলছো তার সাথে কি করতে হবে, প্লাস সি যুক্ত করতে হবে, অ্যান্সারে প্লাস সি যুক্ত করতে হবে। বুঝছো? আচ্ছা, এটা তো বুঝছো যে প্লাস সি কই থেকে আসলো, ইন্টিগ্রাল এই যে কনস্ট্যান্ট এটা কই থেকে আসলো এটা তো বুঝালাম। ঠিক আছে, এখন আসো এক পাশে লেখো ডিফারেন্সিয়েশন, এক পাশে লেখো ইন্টিগ্রেশন। কিভাবে? এই যে এখানে লিখবা ডিফারেন্সিয়েশন, এভাবে লিখবা ডিফারেন্সিয়েশন, দাগ দাও, এখানে লিখবা ইন্টিগ্রেশন। এগুলো হচ্ছে সূত্র, ডিফারেন্সিয়েশনের সূত্রও তাহলে এখানে চলে আসবে, ইন্টিগ্রেশনের সূত্রও চলে আসবে, কারণ আমরা ডিফারেন্সিয়েশন সূত্র থেকে ইন্টিগ্রেশন সূত্র বের করব। ডিফারেন্সিয়েশনে ডি ডিএক্স অফ এক্স মানে কত? 1 না? ডি ডিএক্স অফ এক্স মানে হচ্ছে 1। তাহলে আমাকে বলো ইন্টিগ্রেশনে ইন্টিগ্রেশন অফ 1 মানে কত হবে? ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স কত হবে? 1 হবে। এক্স কে ডিফারেন্সিয়েশন করে 1 পাচ্ছি, তাহলে 1 কে ইন্টিগ্রেশন করে পাবো এক্স প্লাস সি। বললাম না যে ইন্টিগ্রেশন করার পরে আমাদের কি লিখতে হবে, কনস্ট্যান্টটা যোগ হিসেবে দিতে হবে, এক্স প্লাস সি। এখন আসো ইন্টিগ্রেশন ডিডিএক্স এক্স জানতাম আমরা 1, ডিডিএক্স অফ এক্স টু দ্য পাওয়ার এন সমান সমান কত? এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1 না? এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1। তোমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন শেষ করছি, অতএব এইটার উপরে কিন্তু বেশ ভালো একটা দখল থাকতে হবে। তাহলে ddx of x to the power n সমান সমান n x to the power n minus 1। তাহলে বুঝতেইছো ইন্টিগ্রেশন অফ, আগেই লিখো না, এখান থেকে আমরা একটা বিষয় দেখাবো। দেখো ddx of x to the power n মানে হলো n x to the power n minus 1। তাহলে তুমি বুঝতেইছো ইন্টিগ্রেশন অফ n x to the power n minus 1 সমান সমান কত হবে? x to the power n না? এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাবো x to the power n, এত dx, তাই না? dx সমান সমান x to the power n। আচ্ছা, এখন আমাকে বলো তো এখানে ধ্রুবক কোনটা? ধ্রুবক n ধ্রুবক না? ডিফারেন্সিয়েশনে যেরকম ধ্রুবকটা ddx এর বাইরে চলে আসতে পারতো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও ধ্রুবকটা এই যে ইন্টিগ্রাল সাইনের বাইরে চলে আসতে পারবে। তাহলে n যদি এই ইন্টিগ্রাল সাইনের বাইরে চলে আসে তখন সেটা কি গুণ হিসেবে থাকে না? অর্থাৎ এটাকে এভাবে লেখা যায় না, n ইন্টিগ্রেশন অফ x টু দ্য পাওয়ার n মাইনাস 1 dx সমান সমান x টু দ্য পাওয়ার n। কথা কি বুঝছো কিনা? অর্থাৎ ইন্টিগ্রেশনের ভিতরে যদি কোনো ধ্রুবক থাকে সেটাকে বাইরে লেখা যায়, সেটাকে বাইরে নিয়ে আসা যায়। বুঝছো? তাহলে ইন্টিগ্রেশন অফ x টু দ্য পাওয়ার n মাইনাস 1 dx সমান সমান, দেখো তো লেখা যায় না x টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই n লেখা যায় না? অর্থাৎ এই যে n গুণ হিসেবে আছে ওটা যদি ওই পাশে চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে না? ভাগ হয়ে যাবে। এখন তুমি একটা কাজ করো, দেখো এই যে x টু দ্য পাওয়ার n মাইনাস 1 dx, x টু দ্য পাওয়ার যেখানে যেখানে n আছে সেখানে তুমি 1 করে যোগ করো। অর্থাৎ এখানে n আছে না, তুমি n এর জায়গায় কি লিখবা? n প্লাস 1। যেখানে যেখানে n আছে তুমি সেখানে কি করবা? 1 করে যোগ করবা। তাহলে এখানে তুমি যদি n এর জায়গায় n প্লাস 1 লেখো তাহলে এটা এরকম হয়ে যায় না? দেখো তো n এর জায়গায় কি করছো, জাস্ট n প্লাস 1 লিখছো। তাহলে এখানেও কি করতে হবে? n যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে n প্লাস 1 লিখতে হবে। বাম পাশে তুমি যদি লেখো অবশ্যই ডান পাশেও লিখতে হবে।
তাহলে ডান পাশে তুমি যদি n যেখানে যেখানে আছে সেখানে যদি 1 যোগ করো তাহলে উপরে হয়ে যায় x⁻n+1 ডিভাইডেড বাই, দেখো এখানে n আছে, এখানে 1 যোগ করলে হয় n+1। কথা কি বুঝছো? যেখানে যেখানে n ছিল সেখানে সেখানে আমি n+1 লিখছি। তাহলে এখানে n ছিল, এখানে যদি আমি n+1 লিখি তাহলে দেখো এই 1 এবং এই 1 কেটে যায়, কেটে যায় না? আবার এখানে n এর জায়গায় জাস্ট আমি n+1 লিখছি, এগুলো তো এরকমই থাকবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো দেখো, ইন্টিগ্রেশন অফ x⁻n dx, ইন্টিগ্রেশন অফ x⁻n dx সমান সমান x⁻n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস c। বুঝছো? এইটা হচ্ছে সূত্র। ddx x⁻n মানে হচ্ছে n x⁻n-1, ইন্টিগ্রেশন অফ x⁻n মানে হলো x⁻n+1 ডিভাইডেড বাই n+1, এবং এটা ইন্টিগ্রেশনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সূত্র। এইটা এখনই মুখস্থ করে ফেলো। ইন্টিগ্রেশন অফ x⁻n মানে হলো, কিভাবে মনে রাখবা, উপরে x⁻n এর সাথে 1 যোগ হবে, নিচে n এর সাথে 1 যোগ হবে, শেষ। বুঝছো? তাহলে ইন্টিগ্রেশন অফ x⁻n মানে হলো x⁻n+1 ডিভাইডেড বাই n+1, উপরে n এর সাথে 1 যোগ, আবার এই n এর সাথে 1 যোগ দ্বারা নিচে ভাগ। এখন আসো ddx অফ e⁻x, ddx অফ e⁻x মানে কি বলো? e⁻x না? ডিফারেন্সিয়েশনের উপরে আর হচ্ছে এই দুইটা অধ্যায়ের উপরে যে এক্সামটা নিব, এক্সামটা মঙ্গলবারে দিবা না পরে দিবা? একটু পরে দিব, একটু ভালো প্রিপারেশন নিয়ে দিতে চাচ্ছ? তাহলে পরে দিও, কিন্তু সমস্যা হচ্ছে ভালো করে কিন্তু প্র্যাকটিস করে ভালো নাম্বার তোলা লাগবে। এই মেসেজটা গার্ডিয়ানের ইয়েতেও চলে যাবে, তোমাদের সবার গার্ডিয়ানের নাম্বার নেওয়া লাগবে আমার, এছাড়া হচ্ছে না। দেখো ddx অফ e⁻x সমান সমান e⁻x, তাহলে ইন্টিগ্রেশন অফ e⁻x dx সমান সমান কি হবে? e⁻x প্লাস c না? দেখো এটাকে ddx করে পাচ্ছি এটা, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে এটাই পাবো, তাই না? এটা সহজ ছিল। ex কে ডিফারেন্সিয়েশন করলেও সেটা পাওয়া যায়, ইন্টিগ্রেশন করলেও সেটা পাওয়া যায়। এখন আসো ddx অফ a⁻x, বলো সূত্র বলো। ddx অফ a⁻x, a⁻x ln a, a⁻x এটা এরকমই থাকে, এর সাথে হয়ে যায় ln a। এখন আসো, চাইলে কিন্তু যে এগুলো প্রতিপাদন তুমি কিন্তু পাশে লিখে নিতে পারো। অনেক সময় তোমার মনে হবে, এখন তোমার মনে হচ্ছে যে ddx অফ x⁻n সমান সমান এটা, ইন্টিগ্রেশন অফ x⁻n মানে ওইটা। কিছু সময় মনে হবে যে আসলে ইন্টিগ্রেশন অফ x⁻n এইটা আসলো কিভাবে, তখন তোমার কাজে দিবে এই যে এইটা কিভাবে করছো এটা। এখন দেখো ddx অফ a⁻x সমান সমান a⁻x ln a, তাহলে ইন্টিগ্রেশন অফ a⁻x ln a কত? দেখো তো ddx অফ a⁻x হচ্ছে a⁻x ln a, তাহলে ইন্টিগ্রেশন অফ a⁻x ln a মানে কত? a⁻x না, a⁻x। বুঝছো? এখন দেখো এই যে a⁻x ln a এর ভিতরে ধ্রুবক কোনটা? ln a পুরোটাই তো ধ্রুবক, ln a ধ্রুবক না? x যেখানে নাই সেটাই তো ধ্রুবক। ln a এর ভিতরে x আছে? নাই তো। তাহলে ln a বের হয়ে চলে আসবে, ln a ইন্টু ইন্টিগ্রেশন অফ a⁻x সমান সমান a⁻x। তাহলে ইন্টিগ্রেশন অফ a⁻x সমান সমান কি দাঁড়াচ্ছে দেখো তো, a⁻x ডিভাইডেড বাই ln a না? এই যে ln a যেটা গুণ হিসেবে ছিল ওইটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে না? তাহলে এখান থেকে আমরা এটা মনে রাখবো, ddx অফ a⁻x সমান সমান a⁻x ln a, ইন্টিগ্রেশন অফ a⁻x এটা হচ্ছে a⁻x ডিভাইডেড বাই ln a প্লাস
ইন্টিগ্রেশন অফ এ টু দ্য পাওয়ার এক্স মানে হচ্ছে এ টু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ প্লাস সি। আচ্ছা, এখন আসো ডিডিএক্স অফ 1 ডিভাইডেড বাই এক্স, ডিডিএক্স অফ লন এক্স করো, এটাই আগে ভালো হবে। ডিডিএক্স অফ লন এক্স মানে কি জানতাম? 1 বাই এক্স। তাহলে আমাকে বলো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স মানে কি? ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স মানে কি? দেখো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স হবে লন এক্স প্লাস সি, লন এক্স প্লাস সি। দেখো ডিফারেন্সিয়েশন থেকে যেভাবে ইন্টিগ্রেশনটা দেখাচ্ছি, যে ডিফারেন্সিয়েশন সূত্র থেকে ইন্টিগ্রেশন আসবে, এটা কিন্তু তুমি অনেক জায়গাতেই দেখাবে না, বুঝছো? তোমাদের যেন মুখস্থ না করতে হয়, যেন ডিফারেন্সিয়েশন সূত্র থেকে বের করতে পারো, যদি হয়তো এক্সাম হলে ভুলে গেলাম, যেন ওখান থেকে বের করতে পারো, এই জন্য কিন্তু দেখানো ভালো করে, বুঝছো? তাছাড়া দেখবা অন্য জায়গায় পড়বা, দেখবা যে বলবে যে ইন্টিগ্রেশনের যতগুলো সূত্র আছে একটু মুখস্থ করে আসো, 4-5টা সূত্র বা 6-7টা সূত্র দিবে মুখস্থ, বুঝছো? তো যেভাবে লিখতেছি ওইভাবেই নোট করবা, যেন পরবর্তীতেও এটা দেখলে মনে পড়ে যায়। আচ্ছা, এখন আরো সূত্র আছে, তো সবগুলো সূত্রে আমরা লিখবো। দেখো ddx অফ 1 ডিভাইডেড বাই এক্স মানে কি ছিল দেখি বলো? ddx অফ 1 ডিভাইডেড বাই এক্স মানে কি ছিল? মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার না? ddx অফ 1 ডিভাইডেড বাই এক্স মানে ছিল মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে তুমি বুঝতেইছো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স হবে মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস সি। দেখো কিভাবে, ddx অফ 1 ডিভাইডেড বাই এক্স ছিল মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন অফ শুধু 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার, তাহলে মাইনাস চলে আসবে এর কাছে, বুঝছো? মাইনাসটা এই পাশে পার হয়ে আসবে, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার হবে মাইনাস 1 ডিভাইড বাই এক্স প্লাস সি, বুঝছো? এখন আসো ddx অফ রুট এক্স সমান সমান কি ছিল? ddx অফ রুট এক্স ছিল 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স। তাহলে আমাকে বলতে পারবা ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট এক্স কত হবে? 2 রুট এক্স, ইয়েস। এই যে দেখো ddx অফ রুট এক্স মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট এক্স এতটুকু হবে, এই যে 2টা এই পাশে চলে আসবে, 2 রুট এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স হবে 2 রুট এক্স প্লাস সি, বুঝছো? এখন ddx অফ 10x সমান সমান কি ছিল? sec স্কয়ার x। ddx অফ 10x ছিল sec স্কয়ার x, তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x কি হবে? 10x প্লাস c, বুঝছো? ইন্টিগ্রেশন অফ 10x dx হবে, সরি কি লিখলাম, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx হবে 10x প্লাস c, বুঝছো? সবকিছুই কিন্তু দেখো জাস্ট খালি উল্টা। ddx অফ 10x এর পরে sec x, sec x সমান সমান কি ছিল? sec x tan x না? ddx অফ sec x ছিল sec x tan x, তাহলে ইন্টিগ্রেশন অফ sec x tan x হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec x tan x ইন্টু dx, সেটা হচ্ছে sec x প্লাস সাইন কজ, এগুলাতে আসি। ddx অফ
সাইন এক্স। ডিডিএক্স অফ সাইন এক্স মানে কি? কজ এক্স না? ডিডিএক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ কজ এক্স মানে কি হবে? সাইন এক্স প্লাস সি। সাইন এক্স প্লাস সি। পরের দিন সূত্রগুলো মুখস্থ করে আসবা পুরোটা। দেখালাম কিভাবে আসবে, এখন বুঝে বুঝে মুখস্থ করবা। মুখস্থ এই সূত্রগুলো মুখস্থ না ছাড়া কিন্তু অঙ্ক পারবা না। তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স, ইন্টিগ্রেশন অফ কজ এক্স মানে হচ্ছে সাইন এক্স প্লাস সি। আরো আরেকটা কথা হচ্ছে, ডিফারেন্সিয়েশনের ভালো দক্ষতা না আসলে কিন্তু ইন্টিগ্রেশন পারা মুশকিল। ডিফারেন্সিয়েশন যেগুলো আমি করাইছি, বিশেষ করে নর্মাল যে ডিফারেন্সিয়েশন, ধরো পর্যায়ক্রমিক, বিশেষ করে যে চেইন রুলের যেগুলো করাইছিলাম না ওগুলা, তারপরে হচ্ছে তোমার ধরো বিশেষ ই এফ জি, এগুলো বেশি প্র্যাকটিস থাকলে ডিফারেন্সিয়েশনটা সহজ হবে তোমার। ডিফারেন্সিয়েশন সহজ মানে ইন্টিগ্রেশন সহজ। তাহলে সাইন এক্স গেল, এখন ডিডিএক্স অফ কজ এক্স লেখো। ডিডিএক্স অফ কজ এক্স সমান সমান আমরা কি জানতাম? মাইনাস সাইন এক্স। তাহলে আমাকে বলো তো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স কি হবে? মাইনাস কজ এক্স। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স হবে মাইনাস কজ এক্স প্লাস সি। মাইনাস কজ এক্স প্লাস সি। আবার আসো, ডিডিএক্স অফ কট এক্স সমান সমান কি ছিল? ডিডিএক্স অফ কট এক্স ছিল মাইনাস কোসেক স্কোয়ার এক্স। মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স কি হবে? এখানে সাইন এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স হবে মাইনাস কট এক্স প্লাস, তাই না? আবার দেখো ডিডিএক্স অফ কোসেক এক্স। ডিডিএক্স অফ কোসেক এক্স ছিল মাইনাস কোসেক এক্স কট এক্স। মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। তাহলে আমাকে বলো তো ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স কত হবে? মাইনাস কোসেক এক্স না? ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স হবে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স হবে মাইনাস কোসেক এক্স প্লাস। এইটা হচ্ছে আমাদের সূত্রের সারণী। আরো কিছু সূত্র আছে, বাট ওইটা যখন আসবে তখন লেখাই দিব। অধ্যায় শুরু করার আগে এই সকল সূত্র আমাদের অবশ্যই জানতে হবে। ঠিক আছে, এখন সাধারণ একটা সূত্র লিখে নাও, জাস্ট এটা লিখে নাও। ইন্টিগ্রেশন অফ এফ এক্স প্লাস জি এক্স। ধরো দুইটা আলাদা 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 ফাংশন যেগুলো যোগ হিসেবে আছে। ইন্টিগ্রেশন অফ এফ এক্স প্লাস জি এক্স ডিএক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে। তো এইরকম যদি থাকে তাহলে এই যে দুইটা ফাংশন, এই দুইটা ফাংশনকে আলাদা আলাদা হিসেবে ইন্টিগ্রেশনের ভিতরে লেখা যেতে পারে। তাহলে এটাকে লেখা যেতে পারে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ জি অফ এক্স ডিএক্স। বুঝছো কি কথা? এখানে এফ অফ এক্স এবং জি অফ এক্স দেখো একটা ইন্টিগ্রেশনের ভিতরে ছিল। তো যদি যোগ হিসেবে থাকে তাহলে এই ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন দেখতেছো, এই ইন্টিগ্রেশনটাকে আলাদা আলাদা ফাংশনের সাথে লেখা যেতে পারে। বুঝছো? ডিফারেন্সিয়েশনও কিন্তু তাই ছিল। ডিফারেন্সিয়েশনও তাই ছিল। তোলা হয়েছে কিনা? তোলা হয়েছে? আবারও বলতেছি, একটু ভালো করে পড়াশোনা শুরু করো। সময় গেলে কিন্তু আর ব্যাকআপ করার সময় থাকবে না, বুঝছো? ব্যাকআপ করতেই পারবা না তখন।
তাই এখন থেকেই ভালো ভালো করে পড়াশোনা শুরু করা লাগবে। দেখো তোমাদের এখন যেটা করানো হবে, যেই অনুশীলনীটা করানো হবে সেটা হচ্ছে কেতাব স্যারের এতেও আছে, আবার আমার কিছু এক্সট্রা অঙ্ক এখানে তোলা আছে, বুঝছো? এই হলো বিষয়। তবে কেতাব স্যারের এ যেটা আছে ওইটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি এটা করানোর পরে তোমাদের এটা প্র্যাকটিস করতে হবে, বুঝছো? এই হলো বিষয়। আমারগুলো তো ভালো করে করবাই, তার সাথে প্র্যাকটিস করার জন্য স্যারের বইটা খুলে জাস্ট এইগুলোতে যেগুলো অঙ্ক আছে ওগুলো প্র্যাকটিস করবো। তাহলে ইন্টিগ্রেশনে কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। 5x⁴ + 3 dx। দেখো ইন্টিগ্রেশন অফ 5x⁴ + 3 dx। তাহলে দেখো তো এই ফাংশনটাকে দুইটা, মানে হচ্ছে তোমার 5x⁴ + 3, এই যে দুইটা আলাদা আলাদা অংশ, এটা যোগ হিসেবে আছে না? তো আমরা এটাকে চাইলেই এভাবে লিখতে পারবো না, ইন্টিগ্রেশনটাকে আলাদা করে লিখতে পারবো না, কেবলই যেটা দেখাই দিলাম, বুঝছো? যে ভিতরে যদি এরকম 3-4টাও যদি যোগ হিসেবে থাকে তাহলে আমরা ইন্টিগ্রাল সাইনটাকে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে নিতে পারবো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এটা তো পুরাটার সাথে ডিএক্স। তুমি যখন এই পুরাটার সাথে ডিএক্স নিলা আর এই ইন্টিগ্রাল সাইজ যখন তুমি আলাদা আলাদা করে নিবা তখন এই ডিএক্সটাও আলাদা আলাদা হয়ে যাবে, প্রত্যেকটার সাথেই চলে যাবে। ডিএক্স মানে কি? এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো, বুঝছো? এই পুরা ফাংশনটাকে তুমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ 5x⁴, 5টা কি ধ্রুবক না? 5 তো ধ্রুবক, এটা কি করবে? সামনে চলে আসবে। এখন আসো 5 ধ্রুবক, এটা সামনে চলে আসলো, তাহলে থাকতেছে কত? ইন্টিগ্রেশন অফ x⁴ না? তাহলে এটা কোন সূত্রে পড়বে? ইন্টিগ্রেশন অফ x⁴n এর একটা সূত্র লিখে দিয়েছিলাম, মনে আছে? x⁴n এর সূত্র, অর্থাৎ x⁴ মানে কত? x⁴n। তার সূত্র কি ছিল? x⁴n+1 ডিভাইডেড বাই n+1, অর্থাৎ তোমার যে ঘাতটা আছে উপরে তার সাথে 1 যোগ ডিভাইডেড বাই যত অ্যান্সার হইলো সেটা দ্বারা ভাগ জাস্ট। তাহলে এটাকে কি লেখা যেতে পারে দেখো তো? x⁴ ডিভাইডেড বাই 4+1 না? এটা ধরো x⁴n, তাহলে n+1 ডিভাইডেড বাই n+1। কথা কি বুঝছো কিনা? খুব সহজে মনে রাখা যায়। পাওয়ার হিসেবে যেটা থাকবে সেটার সাথে 1 যোগ হবে, আবার যেটা হলো 1 যোগ করে যেটা হলো ওইটা দ্বারা ভাগ হয়ে যাবে। কিভাবে? 4, এই 4-এর সাথে 1 যোগ হবে, তাহলে কত হলো? 5 না? ওই 5 দ্বারাই ভাগ হয়ে যাবে। তাহলে x⁴ ডিভাইড বাই 5 না? আচ্ছা, প্লাস দেখি বলতে পারবা কিনা ইন্টিগ্রেশন অফ 3 dx মানে কি? 0? এটা কি ডিফারেন্সিয়েশন? এটা তো ডিফারেন্সিয়েশন না, ডিফারেন্সিয়েশন হলে 0 হইতো। দেখো ইন্টিগ্রেশন অফ 3 dx মানে এই যে 3 ধ্রুবক এটা বাইরে হয়ে চলে আসলো, তাহলে বের হয়ে চলে আসলে ইন্টিগ্রেশন অফ dx থাকতেছে না শুধুমাত্র? আচ্ছা এখানে কিছু নাই মানে কি আছে? 1 আছে না? কিছু নাই মানে তো 1 আছে। 1 কে ইন্টিগ্রেশন করলে কত হয়? আচ্ছা কাকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়েছিল? x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়েছিল, তাইলে 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে? x হবে। কথা কি বুঝছো? তাহলে এটা আসবে 5x⁵ ডিভাইডেড বাই 5 প্লাস 3, আর এই যে 1 কে ইন্টিগ্রেশন করলে আসে x প্লাস c। পুরোটার সাথে কি লিখবো? c যোগ করে দিব, কারণ আমি বলছিলাম ইন্টিগ্রেশনের কাজ শেষ হওয়া মাত্রই আমরা কি করব? c কে যোগ হিসেবে দিব। এখানে আমাদের ইন্টিগ্রেশনের কাজ শেষ, সেজন্য আমাদের এখানে c যোগ হিসেবে থাকবে। এই যে এখানে দেখো 5 5 কাটে, অ্যান্সার হবে x⁵ প্লাস 3x প্লাস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
এটা বুঝছো কিনা? ঠিক আছে, এখন এর পরের অঙ্ক লেখো। ইন্টিগ্রেশন অফ 11x to the power 10 11x to the power 10 plus 5x to the power 6 dx। দেখো তো এটা আগের অঙ্কের মতনই না? এটা কিন্তু আগের অঙ্কের মতনই। প্রথম কাজ কি করব, মাঝখানে যেগুলো যোগ হিসেবে আছে সেই যোগ হিসেবে যতগুলো ফাংশন আছে সেগুলোকে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রাল সাইন নিব সেগুলোতে। তাহলে ইন্টিগ্রেশন অফ 11x to the power 10 প্লাস অবশ্যই কি এই ডিএক্সটাও চলে আসবে, ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 5x to the power 6 ডিএক্স। বুঝছো? এখন দেখো এই 11 তো ধ্রুবক, এই 11 ধ্রুবক বের হয়ে চলে আসলো। এখন x to the power 10 কে ইন্টিগ্রেশন করলে কত আসবে দেখি বলো এবার। x to the power n plus 1 divided by n plus 1 মানে x to the power 10 plus 1 divided by 10 plus 1 মানে x to the power 11 divided by 11, তাই না? এইভাবে এগুলো মনে রাখা যেতে পারে। x to the power 11 divided by 11 একবারে লিখলাম। প্লাস এই যে দেখো 5 এটা বের হয়ে চলে আসলো। এখন ইন্টিগ্রেশন অফ x to the power 6 মানে কত হবে? x to the power 7/7 উপরে পাওয়ারকে 1 দ্বারা যোগ করবা, যেটা হইলো সেটা দ্বারা ভাগ করে দিবা। তাহলে x to the power 6 plus 1 divided by 6 plus 1 প্লাস আমাদের যেহেতু ইন্টিগ্রেশনের কাজ শেষ এজন্য প্লাস c। তাহলে দেখো এখানে আসতেছে 11 x to the power 11 divided by 11 plus 5 x to the power 7 divided by 7 plus c। দেখো এই 11 এই 11 কাটে, অ্যান্সার হবে x to the power 11 plus 5 divided by 7 x to the power 7 plus c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটা কত হবে? ইন্টিগ্রেশন অফ 1 divided by x into x plus 1 divided by x। দেখো তুমি যদি এটা গুণ করো, প্রথমে কি করবা, এটার সাথে এটা গুণ করে দিবা, কারণ দেখো তো এটা ইউভি এর কোনো ফর্মুলা আমি এখন দেখাইছি? দেখাইনি। তাহলে ইন্টিগ্রেশন অফ ইউভি এর ফর্মুলা আমরা দেখাইনি। তাহলে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এটার সাথে এটা গুণ করে দেওয়া। গুণ করে দিলে কি হবে, 1 divided by x into x মানে কত? 1 divided by x into x প্লাস এই যে 1 divided by x into 1 divided by x না? যদি গুণ করে দেই, গুণ করে দিলাম। ইন্টিগ্রেশন অফ দেখো 1 divided by x এর সাথে x গুণ করলে হয়ে যায় 1 প্লাস 1 divided by x এর সাথে 1 divided by x গুণ করলে হয়ে যায় 1 divided by x স্কয়ার dx। এখন দেখো এগুলোকে কি আলাদা আলাদা করে লিখতে হবে? এমনিতেই কিন্তু এখন থেকে আমরা লিখতে পারবো, বুঝছো? এমনিতেই বুঝতে পারবো। ইন্টিগ্রেশন অফ 1 আবার হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 divided by x স্কয়ার, মানে এই ইন্টিগ্রেশনটাও সবার সাথেই আছে। তাহলে একবার এখানে ইন্টিগ্রেশন করব, একবার এখানে ইন্টিগ্রেশন করব। এখন কিন্তু আর আলাদা, এখানে ধরো বোঝানোর জন্য আলাদা আলাদা করে করাইছি, বাট সব ক্ষেত্রে এখন আর আমরা ওগুলো স্কিপ করব। দেখো ইন্টিগ্রেশন অফ 1 মানে কত হবে? x। ইন্টিগ্রেশন অফ 1 মানে হলো x প্লাস ইন্টিগ্রেশন অফ 1 divided by x স্কয়ার মানে কত? ডিফারেন্সিয়েশন, কাকে ডিফারেন্সিয়েশন করলে 1 divided by x স্কয়ার পাওয়া যেত? ddx অফ 1 divided by x মানে ছিল -1 divided by x স্কয়ার।
তাহলে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে -1 ডিভাইডেড বাই এক্স। এটা হচ্ছে মাইনাস, এই যে দেখো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারকে করলে পাবো -1 ডিভাইডেড বাই এক্স প্লাস সি। বুঝছো? আমরা এক লাইনে লিখলাম। দেখো ইন্টিগ্রেশন অফ 1 কে করলে আসে এক্স, আর ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারকে করলে আসে -1 ডিভাইডেড বাই এক্স। বুঝছো? এখন সাপোজ কারো এটা মনে নাই, ধরো 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার কত হবে এটা তোমার মনে নাই, এটা হবে -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা তোমার মনে নাই। তখন তুমি কি করবা? ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারকে দেখো লেখা যায় ইন্টিগ্রেশন অফ x টু দ্য পাওয়ার -2, লেখা যায় না? তো পাওয়ারের ক্ষেত্রে আমরা কোন সূত্র দেখছি? n+1 ডিভাইডেড বাই n+1। তাহলে ইন্টিগ্রেশন অফ x টু দ্য পাওয়ার -2 সমান সমান কি লেখা যেতে পারে? x টু দ্য পাওয়ার -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1, অর্থাৎ x টু দ্য পাওয়ার -1 ডিভাইডেড বাই -1, তাই লেখা যেতে পারে না? এখন এই যে -1 এটা সামনে চলে আসলো, তাহলে চলে আসলো -1 মানে তো কি শুধু মাইনাস লেখা যায় না? আর x ইনভার্স মানে কি 1/x। কথা কি বুঝছো? ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার মানে -1 ডিভাইডেড বাই x। এটা কিভাবে আসলো? এই আচ্ছা ঠিক আছে, এর পরের দিন নতুন লেকচার।